আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি, যা নিয়ে হয়তোবা প্রকাশ্যে খুব বেশি কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কিংবা হচ্ছে না। কিন্তু দর্শক, পর্দার আড়ালে বিশ্ব রাজনীতির সমীকরণগুলো এমনভাবে বদলে যাচ্ছে, যা আমাদের অস্তিত্বের জন্যই আমি মনে করি এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াতে পারে। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, বঙ্গোপসাগরের শান্ত নীল সেই জলরাশি, আর সেখানে নোঙর করে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সারি সারি যুদ্ধজাহাজ, যা বর্তমান সময়ে আমরা মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি। আমাদের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তির একটি অত্যাধুনিক সামরিক ঘাঁটিতে। আর সেই ঘাঁটি থেকে দূরপাল্লার মিসাইল তাক করা আছে মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার অন্য কোনো দেশের দিকে। ভাবতেই কি অবাক লাগছে, তাই না? মনে হচ্ছে যেন কোনো হলিউডের সিনেমার প্লট। কিন্তু ভূ রাজনীতির যে নির্মম দাবা খেলা এখন চলছে, তাতে এই কল্পনা আমি মনে করি অচিরেই এক ভয়ঙ্কর বাস্তবতা হয়ে আমাদের সামনে এসে দাঁড়াতে কিন্তু বিন্দুমাত্র সময় নেবে না। দেখুন সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি আমাদের দেশের রাজনীতিতে সম্প্রতি কত বড় একটা রদবদল ঘটে গেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা শক্তিশালী আওয়ামী লীগ সরকারের হঠাৎ পতন হয়েছে। এই পতনের পেছনে অনেক কারণ হয়তো সামনে আনা হয়, অভ্যন্তরীণ অসন্তোষ বা গণ অভ্যুত্থানের কথাও কিন্তু বলা হয়। তবে রাজনীতির অন্দরমহলে এবং আন্তর্জাতিক কূটনৈতিক পাড়ায় কান পাতলে সম্পূর্ণ ভিন্ন একটি গুঞ্জন কিন্তু শোনা যায়। অনেকেই মনে করেন এই পতনের নেপথ্যের মূল কারিগর আসলে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থ, বিশেষ করে এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতির যে গভীর আকাঙ্ক্ষা, তাতে সায় না দেওয়ার কারণে হয়তো আওয়ামী লীগকে এমন চরম পরিণতি বর্তমান সময়ে ভোগ করতে হচ্ছে। আর ঠিক এখানে কিন্তু লুকিয়ে আছে বর্তমান সময়ের সবচেয়ে বড় অশনির সংকেত, যা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। কেন আমেরিকা হঠাৎ করে আমাদের এই অঞ্চলের দিকে এত গভীর নজর দিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে একটু তাকাতে হবে মধ্যপ্রাচ্যের দিকে। পশ্চিম এশিয়ায় দশকের পর দশক আমেরিকা যে একচ্ছত্র আধিপত্য বা দাপট দেখিয়েছে, তাতে কিন্তু এখন বড়সড় ফাটল ধরেছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে ত্রিমুখী স্নায়ুযুদ্ধ বা সরাসরি সংঘাত আমরা প্রতিনিয়ত বর্তমান সময়ে দেখছি, তাতে মার্কিনিরা কিন্তু বেশ কোণঠাসা। তাদের সামরিক ঘাঁটিগুলো এখন আর আগের মতো কোনোভাবেই সুরক্ষিত নয়। স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলা এবং কূটনৈতিক চাপে বর্তমান সময়ে আমেরিকা বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে তাদের পুরনো কৌশল কোনোভাবেই আর কাজে আসবে না। পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলো এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই তারা এখন তাদের দীর্ঘদিনের পিভ টু এশিয়া পলিসি বা এশিয়ার দিকে মনোযোগ ঘোরানোর নীতি বর্তমান সময়ে বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। আপনারা শুনলে হয়তো বা চমকে উঠতে পারেন, 2026 সালের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট অনুমোদন করা হয়েছে প্রায় $901 বিলিয়ন। ট্রাম্প প্রশাসন এই সামরিক বাজেটকে 65% বেশি বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন নিয়ে যেতে চায়। একবার ভাবুন, $1,500 বিলিয়ন সামরিক বাজেট, এত বিপুল পরিমাণ অর্থ তারা আসলে কোথায় খরচ করবে? এই টাকা তো শুধু দেশে বসে অস্ত্র জমা করার জন্য নয়, তাই না? একটি দেশের সামরিক বাজেট যখন $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছায়, তখন আসলে বুঝতে হবে তারা কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং বড় কোনো বৈশ্বিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। এই বিশাল অর্থ ব্যয় হবে নতুন প্রযুক্তিতে, হাইপারসনিক মিসাইলে এবং নতুন অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারে। আর সেই নতুন অঞ্চলটি হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া, বিশেষ করে বঙ্গোপসাগরের তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চল।
দেখুন, চীনকে ঠেকাতে আমেরিকার এখন মুখ্যম একটি তুরুপের তাস দরকার। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে পারলে চীনের যে গলা রয়েছে সেই গলা টিপে ধরা তাদের জন্য অনেক সহজ হবে। আর সেই লক্ষ্য বাস্তবায়ন বর্তমান সময়ে তাদের নজরে থাকতে পারে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অথবা শ্রীলঙ্কার দিকে। কিন্তু ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে বাংলাদেশ তাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ বা কৌশলগত কোনো উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলগুলো যদি তারা ব্যবহার করতে পারে তবে পুরো এশিয়ার রাজনীতিতে তারা একচ্ছত্র আধিপত্য কায়েম করতে পারবে। সুপ্রিয় দর্শক, আর এখানে কিন্তু সবচেয়ে বড় একটি বিপদের মুখে দাঁড়িয়ে আছে আমাদের বর্তমান সরকার, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। আপনারা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝবেন, দেশের অভ্যন্তরে ক্ষমতার পালাবদল হলেও পরাশক্তিগুলোর কৌশলগত স্বার্থ কিন্তু এক চুলো বদলায়নি। তারা যে প্রস্তাব বা যে অদৃশ্য চাপ আওয়ামী লীগের উপর প্রয়োগ করেছিল, সেই একই চাপ বর্তমান সময়ে এসে পড়ছে বর্তমান বিএনপি সরকারের ঘাড়ে। আমেরিকার হিসেব কিন্তু খুব সোজা, তারা কিন্তু তাদের ভূ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আর এর জন্য তারা যে কোনো সরকারকে ব্যবহার করতে প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা দেখেছি। এখন বিএনপি সরকার যদি আমেরিকার এই ভূ রাজনৈতিক অবস্থান বা তাদের সামরিক উপস্থিতির নীরব দাবিগুলো মেনে না নেয়, তাহলে কিন্তু পরিস্থিতি আমি মনে করি অত্যন্ত ভয়ানক রূপ নিতে পারে। আন্তর্জাতিক মহলের সমর্থন ছাড়া বর্তমান বিশ্ব ব্যবস্থায় টিকে থাকা কতটা কঠিন তা কিন্তু আমরা সবাই সদ্যই দেখেছি। বিএনপি যদি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে কিংবা জনরোষের ভয়ে কৌশলগত কারণে আমেরিকার এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে, তবে আমি মনে করি আওয়ামী লীগের মতো তাদেরও ঠিক একই পরিণতির শিকার হতে পারে। আমেরিকার হয়তো তখন নতুন কোনো রাজনৈতিক সংকট তৈরি করবে, অথবা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবে যেখানে বর্তমান সরকারের টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়বে। রাজনীতিতে আসলে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু নেই, এখানে আছে কেবলমাত্র স্বার্থের খেলা। এই যে আমেরিকার এত বড় বাজেট পরিকল্পনা এবং এত বড় ফান্ডিং, আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শুনেছি, আমি ইতিমধ্যেও বলেছি আওয়ামী লীগ পতনে একটি গুঞ্জন রয়েছে, এবং সেখানেও কিন্তু এই দাবিটি করা হয়েছে যে আমেরিকার বিভিন্ন এনজিও বা বিভিন্ন দাতা সংস্থাগুলো সরকার পতনের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে ফান্ডিং করেছে বা ডোনেট করেছে, যেন জনরোষ তৈরি হয়, আন্দোলন তীব্র হয়। এখন মূল এজেন্ডা তাদের কি ছিল? তাদের মূল এজেন্ডা ছিল তাদের স্বার্থ। এখন বর্তমান সময়ে তাদের স্বার্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, হয়তোবা তারা তাদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের সরকারকে পরিবর্তন করিয়ে দিয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছেও তাদের দাবি দাবা কিন্তু একই থাকবে। ইতিমধ্যে আমেরিকার সাথে যে সকল চুক্তিসমূহ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের, সেগুলো নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা হয়েছে, ব্যাপক গুঞ্জনও রটেছে। এখন কোনো কারণে যদি নতুন এই সরকার আমেরিকার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, অথবা তাদের যে দর কষাকষি রয়েছে সেই দর কষাকষির মধ্যে এই সরকার কোনোভাবে রাজি না হয়, তাহলে কিন্তু আমেরিকার স্বার্থে পুনরায় আঘাত পড়বে। এবং এই যে আমেরিকার বিপুল পরিমাণ বর্তমান ফান্ডিং, এই ফান্ডিং কিন্তু তারা খরচ করবে আবারও সেই ডিপ স্টেট পলিসি কিংবা রাজনৈতিক পট পরিবর্তনের পেছনে। এবং এই সুযোগ কিন্তু কাজে লাগাবে এবার আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের পক্ষে বর্তমান সময়ে ভারত রয়েছে। যতই ধরে নেওয়া হোক যে ভারত আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে, কিংবা যতই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তা স্পষ্টভাবে বিবৃতি দেন না কেন যে ভারত বর্তমান সময়ে আওয়ামী লীগের সাথে নেই, আমি এই দাবিটি কোনোভাবে কিন্তু মানি না। এর পেছনে আমার একটি শক্ত যুক্তি রয়েছে। সেই যুক্তিটি হচ্ছে, যদি ভারত তাদের পরীক্ষিত
বন্ধু দীর্ঘদিনের আওয়ামী লীগকে ছেড়ে দিত, আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করত, তাহলে ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নানা কৌশল দেখেছি। বিএনপিও যোগ করছে না নতুন সরকার এসে, তা কিন্তু নয়। তারা কিন্তু এই বিষয়টি খুব সহজভাবে হ্যান্ডেল করে নিত, কিন্তু তারা কোনো প্রকার ছাড় দিচ্ছে না। আবার দেখুন, শুধু শেখ হাসিনা নয়, ভারতে কিন্তু আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন। ভারত যদি আওয়ামী লীগের সঙ্গ ত্যাগই করে দিত, তাহলে আমরা দেখতাম যে বর্তমান সময়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেভাবে অবৈধ নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে ভারত থেকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের অবশ্যই তারা একই কায়দা ঠেলে দিত। কিন্তু মোটেও তারা করছে না, বরঞ্চ আন্তর্জাতিক মহলে শেখ হাসিনাকে নানাভাবে কথা বলার সুযোগ করে দিচ্ছে, দিল্লিতে প্রেস কনফারেন্স করার সুযোগ করে দিচ্ছে। সুতরাং আমার এই চক্ষু যে দৃষ্টি, সেই দৃষ্টিতে আমি যে যুক্তিটি দেখতে পাচ্ছি, সেই যুক্তির আলোকে এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে ভারত এখন পর্যন্ত কিন্তু তাদের যে নীতি, বন্ধুত্ব মিত্রতার নীতি, সেই নীতিতে কোনো ধরনের পরিবর্তন কিন্তু আনেনি। তারা তাদের রাজনৈতিক স্বার্থে, বাংলাদেশের অভ্যন্তরীণ সুবিধার স্বার্থে বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, এটা স্বাভাবিক, এটা তাদের পররাষ্ট্র নীতির মধ্যে রয়েছে। কিন্তু রাজনৈতিক যে নীতি রয়েছে, সেই নীতিতে কিন্তু এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের হাত শক্ত করে ধরেই আছে। সুতরাং যদি কোনো কারণে এখানে ডিপ স্টেট পলিসি পুনরায় জাগ্রত হয়, দেশে অচল অবস্থা তৈরি হয়, দেশের অর্থনৈতিক সংকট দেখা দেয়, দেশে বিদ্যুৎ জ্বালানির সংকট দেখা দেয়, তাহলে আমেরিকার সেই ডলার কিন্তু এখানে খরচ হবে, যদি বিএনপি আমেরিকার সাথে তাদের স্বার্থ রক্ষায় রাজি না হয়। এখন এখানে আরেকটি পয়েন্ট আছে, বিএনপি কি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে? হ্যাঁ, অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। সুতরাং জনগণ যেটা চায় সেটার অবাধ্য হয়েও যদি বিএনপি কোনো কাজ করতে চায়, তাহলেও কিন্তু এখানে বিএনপি বিপাকে পড়ে যাবে। তখন আমেরিকার কিন্তু এখানে টাকা খরচ করা লাগবে না, বরঞ্চ এই বাংলাদেশ রাজনৈতিকভাবে বর্তমানে যে অচল অবস্থায় রয়েছে, অর্থনৈতিকভাবে যে অচল অবস্থায় রয়েছে, তার থেকে বড় অচল অবস্থায় চলে যাবে। এবং বাংলাদেশের জনগণ বিএনপিকে এত পরিমাণ হিট করা শুরু করবে যে আর কখনো বিএনপি এই দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটি কিন্তু বিএনপির জন্য এক প্রকার উভয় সংকট। এখন বিএনপি কৌশলগতভাবে এটি কিভাবে সমাধান করবে, কিভাবে তাদের পতন ঠেকাবে, এটি কিন্তু সম্পূর্ণরূপে তাদের উপর নির্ভর করছে, বিশেষ করে তাদের পররাষ্ট্রনীতি, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের দর কষাকষির মধ্যে। আর ঠিক এই চরম সুযোগটার অপেক্ষাতে কিন্তু তীর্থের কাকের মতো বর্তমান সময়ে বসে আছে মাঠের বাইরে থাকা আওয়ামী লীগ এবং অন্যান্য বিরোধী শক্তি। তারা কিন্তু খুব ভালো করেই জানে, বর্তমান সরকার যদি কোনোভাবে পরাশক্তির বিরাগভাজন হয়, তবে সেই ফাটল কাজে লাগিয়ে আবারও রাজনৈতিক দৃশ্যপটে ফিরে আসা অনেক অনেক সহজ হবে। আওয়ামী লীগ হয়তো এটাই প্রমাণ করার চেষ্টা করবে যে আমেরিকার স্বার্থ রক্ষা করতে না পারার কারণেই তাদের পতন হয়েছিল। আর এখন বিএনপিও একই ভুল করছে। দেখুন, আমেরিকার স্বার্থে বর্তমান সরকারের সামান্য দূরত্ব তৈরি হলেই বিরোধী দলগুলো সেই সুযোগকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক ফায়দা কিন্তু লুটতে চাইবে। এটি দেশের জন্য একটি মারাত্মক রাজনৈতিক ফাঁদ, যেখানে একবার পা দিলে বের হয়ে আসা আমি মনে করি প্রায় অসম্ভব। তবে শুধু আমেরিকা আর বাংলাদেশই কিন্তু এই সমীকরণে একমাত্র খেলোয়াড় নয়। আমি আগেও ভারতের কথা বলেছি, ভারত, চীন কিংবা রাশিয়ার মতো দেশগুলো কিন্তু কোনোভাবে চুপ করে বসেনি। তারাও এই অঞ্চলে আমেরিকার অনুপ্রবেশ ঠেকাতে নিজেদের মতো করে কিন্তু গুটি সাজাচ্ছে। দেখুন, চীন কখনোই চাইবে না তাদের বাড়ির পাশে বা তাদের বাণিজ্যের অন্যতম রুট মালাক্কা প্রণালীর কাছাকাছি মার্কিন ঘাঁটি তৈরি হোক, এবং তারা যে কোনো মূল্যে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের যে নিরাপত্তা, সেটি কিন্তু তারা নিশ্চিত করতে চাইবে। আবার অপরদিকে রাশিয়ার কাছেও কিন্তু এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি চরম মাথা ব্যথার কারণ। আর ভারতের ভূমিকা এখানে সবচেয়ে জটিল। একদিকে তারা আমেরিকার কৌশলগত অংশীদার, আবার
অন্যদিকে তারাও কিন্তু চাইবে না তাদের ঘরের পাশে আমেরিকা স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসুক, কারণ এতে করে খুদ ভারতের নিজস্ব যে প্রভাব রয়েছে সেই প্রভাব কিন্তু ক্ষুণ্ণ হবে। সুতরাং সব মিলিয়ে এক বিশাল ভূ রাজনৈতিক ঝড়ের কিন্তু ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে আমাদের বাংলাদেশ। এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই পরাশক্তিগুলোর রেশারেশির মধ্যে নিজেদের অস্তিত্ব, নিজেদের স্বাধীনতা ও নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। এই এত সব পরাশক্তির টানাপোড়েনের মাঝখানে পড়ে বাংলাদেশ যেন কোনো বলির পাঠায় পরিণত না হয়, সেটাই এখন আমি মনে করি সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। আমাদের বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে অত্যন্ত প্রজ্ঞার সাথে ঠান্ডা মাথায় এই ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য রক্ষার খেলাটি কিন্তু খেলতে হবে। দেখুন, একদিকে আমেরিকার চাপ সামলানো, অন্যদিকে চীন ও ভারতকে আশ্বস্ত রাখা, আর এর পাশাপাশি দেশের জনগণের সেন্টিমেন্টকে সম্মান জানানো এবং রাজনৈতিক দলগুলোকে মিলিয়ে রাখা, সব মিলিয়ে এটি প্রায় অসম্ভব কাজ। একটু এদিক ওদিক হলেই কিন্তু বিশাল মাসুল গুনতে হবে পুরো জাতিকে। সুতরাং সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত ক্রান্তিকালীন হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে দক্ষিণ এশিয়ার এই শান্ত জলরাশিতে যুদ্ধের তামামা পেজে উঠবে কিনা তা নির্ভর করছে আমাদের নেতৃত্বের দূরদর্শিতার উপর। আমরা কি পারবো এই প্রবল পরাশক্তির চাপ থেকে নিজেদের কোনোভাবে মুক্ত রাখতে, নাকি অন্য কোনো দেশের স্বার্থের গ্যারাকলে পড়ে আমরা আমাদের যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতা বিকিয়ে দেব? সময়ের সাথে সাথে এই সমীকরণ কোন দিকে মোড় নেয় আমি মনে করি সেটাই এখন নিবিড়ভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে কোনো ধরনের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের পজিটিভ হোক নেগেটিভ হোক প্রত্যেকটি কমেন্ট আমার জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।